ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। যদি তোমার স্ট্রেস বাড়ে তাহলে তোমার হার্ট রেট বাড়বে, আর তোমার হার্ট সারা লাইফে কতবার বিট করবে দ্যাট ইজ কনস্ট্যান্ট। কি কি ওয়ার্নিং জেনারেলি আমরা ইগনোর করে থাকি যেটা পরবর্তীতে গিয়ে ফেটাল হয়ে যেতে পারে? তোমার যদি সিভিয়ার চেস্ট পেন হচ্ছে, সিভিয়ার একটা বুকের মধ্যে কেউ পাথর চাপিয়ে রাখছে, ঘাম হচ্ছে, অস্বস্তি হচ্ছে, ইউ আর ফিলিং সেন্স অফ ইম্পেন্ডিং ডুম, গো ইমিডিয়েটলি টু হসপিটাল। দিস ইজ ডিরেক্টলি রিলেটেড। ইয়েস ইয়েস ইয়েস, একদম 100%। আপনি আপনার এক্সপিরিয়েন্সে বুঝতে পেরেছেন যে হার্টের অসুখের সংখ্যা বাড়ছে? হার্ট ডিজিজ যাতে কম হয়, যদি একটা কথা আমাকে বলতে হয়, স্টপ স্মোকিং। সো আজকে আমাদের সঙ্গে আছেন একজন কার্ডিওলজিস্ট, একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। ইজ দিস দ্য ওয়ার্ড এক্স্যাক্টলি? ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিওলজি যে টাইমলি ইন্টারভেন করে। টাইমলি ইন্টারভিন করে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো অবভিয়াসলি আমাদের আজকাল প্রশ্ন হলো সবার, সেটা হলো হার্টের অ্যাটাক নাকি খুব বেড়ে গেছে এবং হার্ট অ্যাটাক নাকি দারুণ হচ্ছে চারিদিকে। আমরা সবাই খুব ভয়ে আছি এবং মাঝে মাঝেই শুনতে পাচ্ছি যে 32 বছর বয়সের লোকজনের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, আরও কম বয়সের হচ্ছে। হার্ট নিয়ে আমাদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে। আজকে আমরা চেষ্টা করবো এই কনভারসেশনে এই ভয়টা থেকে বেরিয়ে যাতে আমাদের একটু অ্যাওয়ারনেস থাকে, যাতে আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি। এইটা হলো আমাদের ইন্টেনশন। একদম। এবং এই যে আপনি প্রথমেই বললেন ইন্টারভিন করতে হবে ঠিক সময়ে, এখানে একটা প্রথম যেটা প্রশ্ন আছে আজকের দিনে সবাই এক প্রশ্ন করে, সেটা হলো এই যে স্ট্রেসফুল লাইফ, এই যে লোকজনের কাজের স্ট্রেস বেড়ে গেছে, এই যে এখন ফাস্ট পেস একটা লাইফের মধ্যে আমরা আছি, এত চিন্তা ভাবনা, এতে হার্ট ডিজিজের কি পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন গত 10 বা 15 বছরের মধ্যে, যদি আমি জিজ্ঞেস করি? আমি পেশেন্টদের একটা মজা করে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি তোমার স্ট্রেস বাড়ে তাহলে তোমার হার্ট রেট বাড়বে, আর তোমার হার্ট সারা লাইফে কতবার বিট করবে দ্যাট ইজ কনস্ট্যান্ট। তো ভেবে নাও, তুমি তোমার হার্টটাকে জোরে বিট করাবে না আস্তে বিট করাবে? আস্তে বিট করলে বেশি দিন বিট করবে, আর যদি জোরে বিট করে তাহলে কিন্তু কম দিন বিট করবে। তার মানে আমি বিট খরচা করে ফেলছি? আমি বলি ইট ইজ নট এক্স্যাক্টলি লাইক দিস, বাট দিস ইজ দ্য এফেক্ট অফ স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে ইনক্রিজড ক্যাটেকোলামাইন সিক্রেশন। ইনক্রিজড ক্যাটেকোলামাইন সিক্রেশন মানে তার ধরো হার্টে ব্লকেজের চান্স বাড়ে, প্লাক রাপচার বাড়ে। এটা হচ্ছে কঠিন ভাষায়। আর আগেরটা হচ্ছে সোজা ভাষায়। সোজা ভাষায় স্ট্রেস কমাও, বেশি দিন ভালো থাকো। স্ট্রেস বাড়াও, তাহলে কিন্তু তুমি কম দিন ভালো থাকবে। মানে ডিরেক্টলি রিলেটেড স্ট্রেসের সঙ্গে। ইয়েস ইয়েস ইয়েস, একদম 100%। আচ্ছা, এবং আজকের দিনে হার্ট ডিজিজের সংখ্যা কি এই স্ট্রেসের জন্য বাড়ছে? সেইটা কি রেকর্ডে আমরা বুঝতে পারি? আপনি আপনার এক্সপিরিয়েন্সে বুঝতে পেরেছেন যে হার্টের অসুখের সংখ্যা বাড়ছে? হার্ট ডিজিজ বাড়ছে, বাড়ছে, ভয়ানকভাবে বাড়ছে, ভয়ানকভাবে বাড়ছে। এত বাড়ছে যে কোনো কার্ডিওলজিস্ট অলমোস্ট খালি বসে নেই। যারাই পাস করছে তারাই কিন্তু কাজ পেয়ে যাচ্ছে। একমাত্র কার্ডিওলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে ইয়ং কার্ডিওলজিস্ট থেকে শুরু করে ওল্ড কার্ডিওলজিস্ট পর্যন্ত সবাই একই রকম ব্যস্ত। টেক ইট ফ্রম মি। তার মানে বুঝতে পারছো হার্ট ডিজিজের সংখ্যা কত বাড়ছে? একেবারেই তাই। আচ্ছা, এই হার্ট ডিজিজের সংখ্যা বাড়ছে, তার মানে হার্টের মধ্যে আমার কিছু একটা হচ্ছে। এবার আমি এই ওয়ার্নিং কি পাই, এবং কি কি ওয়ার্নিং জেনারেলি আমরা ইগনোর করে থাকি যেটা পরবর্তীতে গিয়ে ফেটাল হয়ে যেতে পারে? ভগবান সবাইকে ওয়ার্নিং দেয়, হার্ট ডিজিজের পেশেন্টকেও দেয়, কিন্তু সমস্যা হচ্ছে কি বলতো, পেশেন্টরা বেশিরভাগ সময় সেটা একটা ডিনাই করে যায় এবং তারা ভাবে, মানে ডিনায়ালটাই একটা অদ্ভুত ধরনের নিয়ম হয়ে দাঁড়ায়। তারা ভাবে যে আমার হার্ট ডিজিজটা আমার বাদ দিয়ে বাকি লোকের হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বাজে জিনিস। আমি যখনই কোনো পেশেন্টকে বলি, এই যে দাদা আপনি এই যে হাঁটছেন, খানিকটা হাঁটার পর আপনার বুকে একটা চাপ ধরছে, আপনি দাঁড়িয়ে পড়ছেন এবং সেটা কমে যাচ্ছে, এটা কিন্তু হার্ট ডিজিজের লক্ষণ, এটা কিন্তু প্রি হার্ট অ্যাটাক কন্ডিশন। তখন পেশেন্ট আমাকে কি বলে জানো?
বলে এই যে জিনিসটা কমে যাচ্ছে তার মানে হচ্ছে আমি ঠিক আছি, আমার জিনিসটা সিরিয়াস নয়। এটা ভাবে একজন। এইটাই ভাবে, এটাই হচ্ছে আচ্ছা। ডিনায়াল। আর এটা মানে এটা আমি বলছি ঠিকই, কিন্তু আমিও ভাবতে পারি এরকম আর কি, এটা নর্মাল, লোকে ভাবে এটা। ভগবান না করুক, বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে যখন এটা হয় তখন পেশেন্টের মধ্যে প্রথম ধারণা হয় যে না না আমার জিনিসটা যখন কমে যাচ্ছে তার মানে ঠিক আছে। হার্ট ডিজিজের সিমটম খুব সাটেল, এটা 1 নম্বর। 2 নম্বর, যেসব পেশেন্টগুলো পেসমেকার লাগে তাদের ক্ষেত্রে যেটা হয় যে হয়তো হঠাৎ করে চোখটা একটু অন্ধকার হয়ে রয়ে গেল, মোমেন্টারি জিনিস, তারপর ঠিক হয়ে গেল, পেশেন্টে আবার সেন্স ফিরে এলো। কিন্তু পেশেন্ট ভাবে ওই যে ঠিক হয়ে গেল না, তার মানে সব কিছু ঠিক আছে। তোমাকে ছোট ছোট ইঙ্গিতগুলো বুঝতে হবে, না হলে কিন্তু সেই তুমি ডুবন্ত নৌকার মাঝি হয়েই থেকে যাবে। বেশ, কি কি সিমটম হলে একেবারে ইমিডিয়েটলি ভাবা উচিত যে এটা আমার হার্ট থেকে হচ্ছে? না, হার্ট ডিজিজের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে। একদম ইমিডিয়েটলি, তাড়াতাড়ি। এবার তাড়াতাড়ি মানে হার্ট ডিজিজের ক্ষেত্রে একদম ইমিডিয়েটলি মানে তুমি বাড়িতে যে ড্রেসটা পরে আছো সেই ড্রেসটা পরেই হসপিটালে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে গিয়ে একটা ইসিজি করবে। সেটা হচ্ছে তোমার যদি সিভিয়ার চেস্ট পেন হচ্ছে, সিভিয়ার একটা বুকের মধ্যে কেউ পাথর চাপিয়ে রাখছে, ঘাম হচ্ছে, অস্বস্তি হচ্ছে, ইউ আর ফিলিং সেন্স অফ ইম্পেন্ডিং ডুম, যেন এক্ষুনি আমার সঙ্গে কিছু হয়ে যাবে, গো ইমিডিয়েটলি টু হসপিটাল। তুমি যা পড়ে আছো তাই পরে ইমিডিয়েটলি হসপিটালে যাও এবং গিয়ে সঙ্গে সঙ্গে ইসিজি করাও, নাম্বার 1। এরপর হচ্ছে তোমাকে যেতে হবে তাড়াতাড়ি মানে কিন্তু সেটা এরকম নয় যে 1 মাস পরে, তাড়াতাড়ি মানে হার্ট ডিজিজের ক্ষেত্রে তোমাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে যেতে হবে। এটা হচ্ছে তুমি হাঁটতে চলতে গেলে তোমার বুকে একটা চাপ ধরছে, দাঁড়িয়ে গেলে কমে যাচ্ছে, এটা একটা বড় সিমটম। হ্যাঁ, দাঁড়িয়ে গেলে কমে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় সিমটম, মাথায় রেখো। হ্যাঁ, কমে যাওয়াটা কিন্তু অ্যাসিওরিং নয়। এর পরে যে জিনিসটা আছে, আমার হয়তো হাঁটাচলা করলে একটু শ্বাসকষ্ট হচ্ছে, আমার বুক ধড়ফড় করছে, এগুলো তোমাদের যথেষ্ট তাড়াতাড়ি কিন্তু যেতে হবে। মানে সিঁড়ি দিয়ে উঠতে গেলে, যদি বেশি সিঁড়ি ওঠার কথা ভাবতে গেলে, যদি মানে উঠলেই হাঁপিয়ে যায় যদি কেউ, হ্যাঁ, তাহলে কিন্তু একতলা উঠলেই significant। হাঁপিয়ে যাওয়া। ধরো হাঁটতে গেলে তার শ্বাসকষ্ট হচ্ছে, দাঁড়িয়ে পড়লে কমে যাচ্ছে, হার্ট ডিজিজ হতেও পারে, নাও হতে পারে, অনেক সময় ওবেসিটির জন্য হতে পারে, সেগুলো ডিপেন্ড করে রিস্ক ফ্যাক্টরের উপর। কিন্তু লোকে যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে, যখনই আমি বলি যেটা টিপিক্যাল সিমটম হার্ট ডিজিজের, সেটা হচ্ছে বুকের মধ্যে একটা চাপ ধরে থাকা। আমরা তো ওটাকে চেস্ট পেন বলি, মানে ব্যথা। আপনার বুকে কোনো ব্যথা হয়? তখন পেশেন্ট বলে, না না কোনো ব্যথা হয় না। তাহলে বুকের মধ্যে কি চাপ ধরে থাকে? হ্যাঁ, একটা চাপ ধরে। এই চাপ ধরাটা মোর সাজেস্টিভ। চাপ ধরাটা অ্যাজ ইফ যেন কেউ একটা পাথর চাপিয়ে দিয়েছে। চাপ ধরাটা এমন একটা অদ্ভুত ধরনের অস্বস্তি হয়। তো টিপিক্যাল ব্যথা নয়, কিন্তু প্রবলেম কিন্তু একটা হয়, এবং এই প্রবলেমগুলোর সিমটম কিন্তু তোমাকে বুঝতে হবে। এই জিনিসগুলোকে ইগনোর করা চলবে না। ভারতবর্ষে এখন হার্ট ডিজিজ এত কমন না, 35 বছর বয়স থেকে 30 বছর বয়স থেকে আমরা হার্ট ডিজিজের পেশেন্ট পাচ্ছি। আরেকটা জিনিস, হার্ট ডিজিজের একটা সুবিধা আছে, আমি প্রথমেই বললাম না, টাইমলি ইন্টারভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইমলি ইন্টারভেনশন যদি করা হয়, ইউ আর অ্যাবসোলুটলি ফিট। যদি টাইমলি ইন্টারভেনশন না করা হয়, ইউ আর গন। মাঝামাঝি কিছু নেই। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি থেকে অনেক সময় হার্ট ডিজিজ হয় বলে আমরা শুনেছি। এবার প্রথম কথা হলো, সেটা কি হয়, এবং যদি এটা থাকে যে কারো ফ্যামিলিতে হার্ট ডিজিজের হিস্ট্রি আছে, সে কি নিজের লাইফস্টাইল মেনটেন করে হার্ট ডিজিজ থেকে বেঁচে যেতে পারে? আশা করি, আমারই আছে। আমার বাবার 45 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়েছিল। সো আমি যেটা করেছি, আই অলওয়েজ কন্ট্রোল মাই নাম্বারস। মানে নাম্বারস মানে আমার লিপিড প্রোফাইল, আমার সুগার, এই জিনিসগুলোকে আমি খুব আর্লি এজ থেকে কন্ট্রোল করতে শুরু করেছি। মানে আমি জাস্ট আমার HbA1c একটু বেড়ে গেছিলো, সুগারটা জাস্ট বর্ডার লাইন শুরু হয়েছিল, তখন থেকে ওষুধ খাওয়া শুরু করেছি। আমি আমার লিপিড প্রোফাইল, যেহেতু আমার লাইফস্টাইল খুব একটা রেস্ট্রিক্টেড নয়, কারণ আমাদের অনেক সময় লেট নাইট ওটি করতে হয়, এইসব ব্যাপারগুলো থাকে, তার জন্য আমি অনেক আগে থেকে ওষুধ খাওয়া শুরু করেছি। অ্যান্ড মাই LDL ইজ নাও অ্যারাউন্ড 44 অ্যান্ড HbA1c ইজ 5.7 উইথ মেডিসিন। বাট আই টেক মেডিসিন। আইদার তুমি তোমার
লাইফস্টাইল মডিফাই করে তোমার নাম্বারসগুলোকে কন্ট্রোল করো, অর তুমি ওষুধ খেয়ে কন্ট্রোল করো। ওষুধে কিছু সাইড এফেক্ট থাকে ডেফিনেটলি, বাট দোজ সাইড এফেক্টস আর নট টু মাচ। মানে ওষুধের সাইড এফেক্ট সম্বন্ধে ওরিড হওয়াটা একটা ক্ষতিকারক দিক আমার মনে হয়। মানে ওষুধের সাইড এফেক্ট থাকে, কিন্তু যে ওষুধগুলো বাজারে এসছে তার মানে সেই ওষুধগুলোকে এই কারণেই ছাড়পত্র দেওয়া হয়েছে যে তাদের সাইড এফেক্টের থেকে বেশি নয়। যে ওষুধের সাইড এফেক্টের থেকে বেশি সেই ওষুধগুলো বাজারেই আসেনি। সুতরাং ডোন্ট ওরি টু মাচ অ্যাবাউট সাইড এফেক্ট। হ্যাঁ, এই একটা কথা যদি আমি লোকজনকে বোঝাতে পারি তাহলে মনে হয় আমাদের এই পডকাস্ট সার্থক। এইটা আমি যে দেখতে পেলাম, একটা রিল কেটেছে, খুব ভিউ হয়েছে রিলটার, আমি জাস্ট দেখতে পেলাম চোখের সামনে, একদম কারেক্ট আছে। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি এই ব্যাপারটা কি একটু যদি বলেন, আমি নিজেই খুব জানি না। কার্ডিওলজিস্ট তো অনেক রকম বোধহয় এই ডিভিশন আছে কি, নাকি কীরকম ব্যাপারটা? জেনারেলি যেটা হয়, ইন্টারভেনশন কখন করবে? ধরো আজকে একটা পেশেন্টের হঠাৎ করে বুকে ব্যথা হলো। বুকে ব্যথাটা কেন হবে? হার্টের কারণে। তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক কেন হয়? আমাদের হার্টে যে রক্ত জালিকাগুলো থাকে সেগুলো ব্লকেজ হচ্ছে। তাহলে ব্লকেজ হলে সেই যে মাসেল এ ব্লাড সাপ্লাই হয়, সেই ব্লাড সাপ্লাইটা ব্যাহত হবে। এটা কতক্ষণ ব্যাহত হতে পারে? কতক্ষণ ব্যাহত হলে ড্যামেজ হবে না? আপ টু 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা। তাহলে আমাদের কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেই পেশেন্টটাকে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ওই ব্লকেজটাকে খুলে দেওয়া, যাতে আবার ব্লাড চলাচল স্বাভাবিক হয়। এটা অনেকটা তুমি একটা জলের পাইপের কথা ধরতে পারো। একটা জলের পাইপ, গাছে জল দিচ্ছে, পাইপটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তাহলে তোমার এবার কি দেখা যায়? গাছটা নেতিয়ে গেল। তাহলে তোমার নেক্সট কাজটা কি হবে? যে ওই পাইপটা জলটাকে আবার চালু করা। তাহলে গাছটার যদি জীবনী শক্তি থাকে, ও আবার ঝিমিয়ে পড়া অবস্থা থেকে সতেজ হয়ে যাবে। আর যদি পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, বেশিক্ষণ জল না পায়, তাহলে কিন্তু ওটা সেই জায়গাটা আর স্বাভাবিক হবে না। হার্টের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, যত তাড়াতাড়ি খুলবে তত তাড়াতাড়ি ভালো হবে। সো দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ইন্টারভেনশন। এইবার ইন্টারভেনশনটা তুমি, আমাদের কেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বলে, তার কারণটা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এখান দিয়ে একটা ছুঁচের মাধ্যমে একটা লাইন করে সেটা দিয়ে একটা ক্যাথেটার বলে একটা জিনিস নিয়ে যাই, তার মধ্যে দিয়ে একটা তার পাঠাই, তার পাঠিয়ে তার মধ্যে দিয়ে একটা বেলুন পাঠানো হয়, বা কিছু একটা থ্রম্বাস অ্যাসপিরেশন কিছু জিনিস পাঠানো হয়, অ্যাসপিরেশন করা হয়, এবং সেখানে স্টেন্ট বলে একটা জিনিস পড়ানো হয়। সো দিস ইজ নোন অ্যাজ দ্য ইন্টারভেনশন, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এই স্টেন্ট ব্যাপারটা কি? স্টেন্ট হচ্ছে একটা মেটাল রিং, যেই রিংটা দিয়ে ধরো এখানে একটা 90% ব্লকেজ আছে, তাহলে প্রথমে আমরা বেলুন দিয়ে ব্লকেজটাকে খানিকটা খুলে দিলাম, খুলে দিয়ে আবার সেই ব্লকেজটা তো ফার্দার ডেভেলপ করতে পারে, তাই জন্য তার গায়ে একটা মেটাল রিং পরিয়ে দিলাম। সোজা কথা হচ্ছে, ধরো মাটি কেটে যদি একটা লাইন তৈরি করে, যেরকম পাইপ ঢুকিয়ে দেয় না, ইট ইজ লাইক এ পাইপ। ওকে, ইট ইজ লাইক এ পাইপ, এবং সেই পাইপটা লাইফ লং থাকে। এখন আবার কিছু কিছু স্টেন্ট বেরিয়েছে যেটা 1-2 বছর পরে গলে যায়, সেগুলোকে বলে হচ্ছে অ্যাবজর্বেবল স্টেন্ট। ওকে, অ্যাবজর্বেবল স্টেন্টগুলো 1 বছর পরে গলে যায়, এবং সেগুলো সে আর্টারি মধ্যে মিশে যায়। আচ্ছা। এবং তাতে কি সুবিধা? তাতে ওই স্টেন্টের অস্তিত্বই থাকে না। এবং তার ফলে স্টেন্ট রিলেটেড, ধরো একটা মেটাল বডি তুমি ওখানে বসিয়ে রেখেছো, তাহলে ওর গায়ে আবার শ্যাওলা জমতে পারে, তাহলে সেই জিনিসগুলো কম হয়। এটা হচ্ছে নতুন টেকনোলজি এসছে। বেশ। আরেকটা জিনিস হার্ট ডিজিজে খুব শোনা যায়, সেটা হলো অ্যাঞ্জিওপ্লাস্টি। এই অ্যাঞ্জিওপ্লাস্টি জিনিসটা কি? এই অ্যাঞ্জিওপ্লাস্টি জিনিসটা হচ্ছে স্টেন্ট পড়ানো। এইটাই হলো অ্যাঞ্জিওপ্লাস্টি? এইটাই হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। এখান দিয়ে যাবে, ব্লকেজ দেখবে, একটা তার পাঠাবে। এই প্রসেসটার নাম হলো অ্যাঞ্জিওপ্লাস্টি। ওকে, আচ্ছা। এবং এই ক্ষেত্রে তারপরে পেশেন্ট 100% সুস্থ হয়ে যায়? ডিপেন্ড করছে whether it is timely intervention or delayed intervention. কার্ডিওতে একটা কথা, টাইম ইজ মাসেল। এই সময়টাকে বলে গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ার, তুমি যদি এর মধ্যে এসেছো তাহলে তোমার হার্ট একদম পুরোপুরি ফিট, আর যদি না এসেছো তাহলে তোমাকে ভুগতে হবে। কতদিন ভুগতে হবে সেটা ডিপেন্ড করছে তুমি কতক্ষণ পরে এসছো আর কতটা তোমার লাক। একটা পেশেন্ট এলো আপনার কাছে এবং সে ধরুন কিছু সিমটম বলার পরে আপনি তাকে ইন্টারভেনশনের জায়গায় ধরুন আইদার ইন্টারভেনশন নাহলে মেডিসিন, দুটোর তো অপশান আছে,
এইটা কিভাবে ডিসাইড করেন, কোন অবস্থায় ডিসাইড করেন যে এর ইমিডিয়েট ইন্টারভেনশন দরকার? আচ্ছা, ডিপেন্ড করছে যে পেশেন্টের সিমটম স্ট্যাটাস কীরকম। হুম সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যদি ধরো লাস্ট 7 দিন 15 দিনের মধ্যে পেশেন্টের সিমটম হঠাৎ করে খুব খারাপ হয়েছে, মানে পেশেন্ট আগে ধরো 1 কিলোমিটার হাঁটতে পারতো, এখন দেখা যাচ্ছে সে 200 মিটার হাঁটলে তার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, অথবা তার বসে থাকলেও হচ্ছে বুকে ব্যথা হচ্ছে, তাহলে সেই পেশেন্টগুলো আর্জেন্ট ইন্টারভেনশন দরকার। আচ্ছা 2 নম্বর, পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তার আগের দিন অজ্ঞান হয়েছে, তার আগের দিন অজ্ঞান হয়েছে, তাহলে সেই পেশেন্টের কিন্তু আর্জেন্ট ইন্টারভেনশন দরকার। হোয়ারএজ পেশেন্টের সিমটম স্টেবল, তার মানে সে আগেও 1 কিলোমিটার হাঁটতে পারতো, এখনও সে 1 কিলোমিটার হাঁটলে তার বুকে ব্যথা হয়, তার রিস্ক ফ্যাক্টর রয়েছে, সেই পেশেন্টগুলোকে তুমি ওষুধপত্র দিয়ে দেখতে পারো। হুম অথবা পেসমেকারের ক্ষেত্রে হয়তো তুমি হল্টারে কিছু ফাইন্ডিংস পাচ্ছ, মানে হল্টার মানে যেটা 24 ঘন্টার ইসিজি মনিটরিং, এই জিনিসগুলো তাতে তুমি পাচ্ছ, অথচ পেশেন্ট সেই রকমভাবে সিমটম কমপ্লেন করছে না, সেই পেশেন্টগুলোকে তুমি একটু ওয়েট করতে পারো, টাইম নিতে পারো। বাট যদি সিমটম হয়, ধরো পেশেন্ট এরকম একটা পেশেন্ট যার পেসমেকার লাগবে, তার ক্ষেত্রে এসছে হয়তো তার শ্বাসকষ্ট হচ্ছে খুব, তাহলে কিন্তু সেই পেশেন্টটার ইমিডিয়েট ইন্টারভেনশন দরকার। আচ্ছা, এই যে পেস মেকারের কথা বললেন, পেস মেকারটা তো মানেই নামটার মধ্যেই তো একটা এক্সপ্লেনেশন, সেলফ এক্সপ্লেনেটরি মনে হয় আমার, যে পেস তৈরি করে হার্টের। এবার সেটা কি আমরা মানে হার্ট বিট করার জন্য ওইটা দরকার পড়ে পেস মেকার ব্যাপারটা? কি হয়, হার্টে একটা ইলেকট্রিক্যাল সার্কিট আছে, হুম অলিন্দ নিলয়। হুম এবার উপর থেকে একটা ইম্পালস যায়, সেই ইম্পালসটা নিচে গিয়ে কন্ডাক্ট করে, একটা সিঙ্কনি মেনটেন করে। এবার কি হয়, অনেক সময় এই ইলেকট্রিক্যাল সার্কিটটা কেটে যায়, তার ফলে দুটো চেম্বার একসঙ্গে বিট করতে পারে না, তখন আমাদের ওর মধ্যে একটা তার বসিয়ে দিতে হয়, বা এখন যেটা বেরিয়েছে অনেক সময় সেই তার ছাড়াও একটা ক্যাপসুলের মতো জিনিস ঢুকিয়ে দিতে হয়, যেটা ওইখানে ইলেকট্রিক্যাল পালস জেনারেট করে। অনেকটা বলতে গেলে, ধরো আমরা আমাদের মেন স্টেশনটা খারাপ হয়ে গেছে, একটা সাবস্টেশন বসিয়ে দিয়েছে, ওখানে একটা সাবস্টেশন বসিয়ে দিয়েছে, সেটা থেকে ইলেকট্রিসিটি জেনারেট করছে এবং সেটা গোটা হার্টটাকে বিট করছে। এটা হচ্ছে পেসমেকার, সোজা ভাষায় বললে। পেসমেকারের দুটো জিনিস, এখন নর্মাল যে পেসমেকারগুলো থাকে, এখান দিয়ে একটা তার, আর এইখানে গিয়ে ব্যাটারি থাকে। লোকের ধারণা এই ব্যাটারিটা হচ্ছে মেন পেসমেকার, অ্যাকচুয়ালি ব্যাটারিটা হচ্ছে মেন পেসমেকার নয়, ব্যাটারিটা হচ্ছে যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি ব্যাটারি থাকে, আর তার সঙ্গে একটা চিপ থাকে, প্রোগ্রামিং চিপ, যেটা মেনটেন করে যে সেটা সিঙ্গেল চেম্বার হলে তার একটা তার গিয়ে তার সঙ্গে প্রোগ্রামিং লাগানো থাকে, ডাবল চেম্বার হলে তাহলে দুটো তার, এবং সেই ডাবল চেম্বার একটার সঙ্গে আরেকটা কতক্ষণ পরে পরে বিট করবে সেটা ঠিক থাকে। মানে বেসিক্যালি ওটা একটা ব্রেনের মতো জিনিস, একটা চিপের মতো জিনিস, যেটা যত হায়ার টেকনোলজি হয় তত জিনিসটা কমপ্লেক্স হয়। সিঙ্গেল চেম্বার দিয়ে শুরু, যেটা দিয়ে লাইফ সেভিং মেথড, তারপর গ্র্যাজুয়ালি যত টেকনোলজি মডিফাই করা হয় তত গ্র্যাজুয়ালি বাড়ে। আমি অনেক সময় পেশেন্টদের বলি, বেসিক্যালি পেসমেকার হচ্ছে একটা স্মার্টফোনের মতো জিনিস, কমপ্লেক্সিটি অ্যাড হবে, ফিচার অ্যাড হবে, এই হচ্ছে জিনিস। বুঝেছি, মানে টেকনোলজিক্যালি যত কমপ্লেক্স হবে তত বেশি। আরও পেসমেকার আরও কাজ করতে পারে, 1 তার 2 তার 3 তার এরকম। আচ্ছা আচ্ছা, কোলেস্ট্রল, এই কোলেস্ট্রলের জন্যই তো হার্ট ডিজিজের সম্ভাবনা বেশি হয়, তাই তো? এটা কি ঠিক? একদম, ভালো কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রল। বেশ, এবার এই কোলেস্ট্রল বাড়ছে বা কোলেস্ট্রলের রেগুলার চেক আপ অনেকেই করেন না, এইটা কীরকম ইন্টারভেলে এবং কি হলে করা উচিত, এটা যদি একটু বলেন যে কি গাইডেন্সে থাকা উচিত মানুষের? দেখো, ভারতবর্ষের মতো দেশে সমস্যা হচ্ছে, আমাদের অ্যাভারেজ হার্ট ডিজিজের এজ হচ্ছে অ্যাটলিস্ট, আগে বলতো 10 বছর, এখন তো 20 বছর হয়ে গেছে। এটা বোধহয় ভারতীয়দের জেনেটিক, 1 নম্বর। 2 নম্বর কথা, ভারতে সুগারের প্রিভ্যালেন্স বেশি। ভারতবর্ষে লোকেদের মেন স্টেপল ডায়েট হচ্ছে ভাত, ভাত খেলেই অ্যাবডোমিনাল ওবেসিটি বাড়ে। দেখবে ইউরোপিয়ান পপুলেশনে হাতগুলো মোটা, পেটটা স্লিম, আর আমাদের ঠিক উল্টো, পেটটা বড়, হাতগুলো রোগা রোগা, হ্যাঁ, সেই গোপাল ভাটের মতো মনে হয়। এইবার ওই জন্য আমাদের মনে হয় পার্টিকুলারলি
যাদের ক্ষেত্রে মানে ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের তো 30 বছর বয়স থেকে শুরু করা উচিত, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি নেই তাদেরও অ্যাটলিস্ট 35 থেকে দেখা উচিত। এবং আমাদের কার্ডিওলজিস্টে পার্টিকুলারলি মনে হয় বেশিরভাগ কার্ডিওলজিস্টরাই কিন্তু স্ট্যাটিন খায়, অনেক কার্ডিওলজিস্টই খায়, যদিও মানে বেশিরভাগ না হলেও। এবং প্রত্যেকে এলডিএল কোলেস্টেরল কিন্তু 100 নিচে রাখার চেষ্টা করে, অ্যান্ড দিস ইজ হেলদি। খুব ডেফিনিট সাইড এফেক্ট কিছু নেই এই লিপিড লোয়ারিং ড্রাগগুলো, এবং যত তোমার এলডিএল কোলেস্টেরল কম থাকবে তত তোমার অ্যাকিউট হার্ট অ্যাটাকের চান্স কমবে। হার্ট ডিজিজ একটা জেনেটিক রোগ, আজকে নয় কালকে হবেই, কিন্তু আমরা যেটা করতে পারি আমরা হার্ট অ্যাটাকটাকে অ্যাভয়েড করতে পারি, হুইচ ইজ দ্য ওয়ার্স্ট থিং। যেটা খুব ফেটাল, যেটা যেটা ফ্যাটাল, প্রাণঘাতী হতে পারে, যেটা প্রাণঘাতী হতে পারে। তারপরে গিয়ে একটা হার্ট ডিজিজ থেকে সেটা মানে ক্রনিক হার্ট ডিজিজে কনভার্ট হয়ে গেল, দ্যাট ইজ নট ভেরি ফ্যাটাল। বুঝেছি। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন করি, সেটা হলো অনেকেই অনেক সময় অনেক এই কথাটা খুবই প্রচলিত, বিশেষ করে যারা অ্যালকোহল কনজিউম করে তাদের মধ্যে, যে একটা লিমিটেড পরিমাণ অ্যালকোহল নাকি হার্টের জন্য খুব ভালো। এইটার কি এটা সত্যতা আছে? এটা সত্যতা অনেক দিন পর্যন্ত ছিল, কিন্তু সত্য খুব আপেক্ষিক জিনিস। এটা লাস্ট 2-3 বছরে না এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। বলে এখন যেটা বলে অ্যালকোহল যে এইচডিএলটা বাড়ায়, মানে ভালো কোলেস্টেরল বলতে যে জিনিসটাকে বোঝায় সেটা বাড়ায়, সেটা অতটাও ভালো নয়, মানে অতটাও ভালো কাজ করতে পারে না, দে আর রাদার ডিসফাংশনাল। হ্যাঁ, তো অ্যালকোহল বেসিক্যালি ওয়েটই বাড়ায়, ট্রাইগ্লিসারাইড বাড়ায়, আর তার ফলে ক্ষতিটাই করে। এখন ধারণা এটা এসছে, কিন্তু এটা 4 বছর আগে পর্যন্ত ধারণা ছিল যে দিনে 1 পেগ বা 2 পেগ অ্যালকোহল খেলে ভালো হয়। বাট পার্টিকুলারলি যে জিনিসটা বেনিফিশিয়াল সেটা হচ্ছে রেড ওয়াইন। রেড ওয়াইনে একটা জিনিস থাকে হুইচ ইজ অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা কিন্তু হেল্প করে হার্টের জন্য। আচ্ছা, কিন্তু সেটা অবভিয়াসলি একটা লিমিটেড পরিমাণে, অল্প করে, নট কি একদম গাদা গাদা রেড ওয়াইন খাওয়া হবে। বেশ। স্মোকিং কতটা মারাত্মক ক্ষতি করে? স্মোকিং খুব ডেঞ্জারাসলি ক্ষতি করে, মানে যে কোনো কার্ডিওলজিস্টরা বোধহয় ওই এনজিও দেখে দেখেই স্মোকিংটা কমিয়ে ফেলে বা স্মোকিংটা ছেড়ে দেয়। কার্ডিওলজিস্টরা খুব বেশি স্মোকিং করে না, কার্ডিওলজিস্ট অল আর বেশিরভাগ ক্ষেত্রে অকেশনাল স্মোকার, বা হয়তো অনেকে স্মোক করে না, অকেশনাল, বেশিরভাগই করে না বলছেন। হ্যাঁ, বেশিরভাগই করে না। তার কারণ হচ্ছে ওরা রোজ দেখে, এনজিওগ্রাফিগুলো দেখে ব্লকেজগুলো দেখে, এবং পেশেন্টকে জিজ্ঞেস করে এবং দেখে তাদের মধ্যে বেশিরভাগই রিলেটেড টু স্মোকিং, এবং ডায়াবেটিক্স পেশেন্ট স্মোকিং, তার মানে দ্যাট ইজ ব্যাড। মানে এইগুলো, এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করার সময় নিজেই খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার মনে হলো একটু মোটিভেশন পাই যদি, মানে এইসব শুনলে একটু মোটিভেশন, সত্যি মনে হয় সত্যি স্মোকিং জিনিসটা খুব খারাপ। এবং মানে আমার মনে হয় যারা স্মোকার্স আছে তাদের মধ্যে একটা গিল্ট কিন্তু কাজ করে, যে এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলবো না, যে এই জিনিসটা কিন্তু ক্ষতি করছে, বাট স্টিল সেটা ছাড়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। স্মোকিং ছাড়া খুব ডিফিকাল্ট। হ্যাঁ, স্মোকিং ছাড়া খুব ডিফিকাল্ট। বেশ। ব্ল্যাক কফি নাকি গ্রিন টি, এই দুটোর মধ্যে কোনটা হার্টের জন্য বেটার? বা এই দুটোর মধ্যে কি দুটো কি কোনোটাই হার্টের জন্য বেটার আদৌ? গ্রিন টি বলে ওয়েট লস করতে হেল্প করে, ব্ল্যাক কফি তো ডেফিনেটলি, ব্ল্যাক কফি উইদাউট সুগার, গ্রিন টি উইদাউট সুগার। সুগার খেয়ে ফেললে কিন্তু আর সেই এফেক্টটা থাকে না, সেই ক্যালোরিটা তুমি হজম করেই ফেললে। হ্যাঁ, তো ব্ল্যাক কফি অ্যান্ড গ্রিন টি অবভিয়াসলি ভরা পেটে ওয়েট লস করতে সাহায্য করে, অবভিয়াসলি ভরা পেটে, কিন্তু হ্যাঁ খালি পেটে ঢকঢক করে গ্রিন টি খেলে কিন্তু কিডনির সমস্যা হয়। আচ্ছা, হ্যাঁ, খালি পেটে ঢকঢক করে গ্রিন টি খাওয়ার জিনিস নয়, ব্ল্যাক কফিও নয়, ব্ল্যাক কফিও নয়। হ্যাঁ, এবং সেগুলো ভরা পেটেই খাওয়া উচিত, এবং এগুলো ওয়েট লস করতে হেল্প করে। বেশ। এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নে আসি, সেটা হলো যে কোনো হার্ট কন্ডিশন তো একটা এমন একটা কন্ডিশন যেটা খুব সিরিয়াস একটা কন্ডিশন, তো সেখানে একটা কেয়ারের জায়গা আসে, একটা মানে হসপিটালের ভূমিকা তৈরি হয় একটা। এবার হসপিটালের ভূমিকাটা একটা কার্ডিয়াক পেশেন্টের জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং সেক্ষেত্রে আপনি যেই হসপিটালে আছেন সেই ব্যাপারে যদি কিছু বলেন, যে হাউ ডু দে কেয়ার অ্যান্ড কীভাবে পুরোটা ঘটে। আমি এইচপি ঘোষ হসপিটালের কথা বলবো। একটা জিনিস আমরা কিছু প্রোটোকল সেট করেছি যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যখনই আমাদের কাছে কোনো চেস্ট পেন পেশেন্ট এলো, ফার্স্ট
immediately we do the ECG, and if there is ST elevation or heart attack এর symptom আমরা পাই ECG তে, সঙ্গে সঙ্গে we activate our heart attack protocol বা STEMI protocol. STEMI protocol মানে ইমিডিয়েটলি সেই পেশেন্টটাকে আমরা সঙ্গে সঙ্গে ক্যাথ ল্যাবে ট্রান্সফার করি, অ্যান্ড ইমিডিয়েটলি উই অ্যাক্টিভেট দ্য ক্যাথ ল্যাব উইদিন 5 to 10 minutes. আমরা সেইভাবেই ট্রেন্ড, আমাদের লোকজন সেইভাবেই কাছাকাছি থাকে, এবং পেশেন্টটা ক্যাথ ল্যাবে উঠতে উঠতে আমাদের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে যায়। মানে আমাদের টার্গেট থাকে ডোর টু নিডল টাইম অ্যান্ড ডোর টু বেলুন টাইম, এগুলো কিন্তু 1 ঘন্টার মধ্যে হবে। 1 ঘন্টার মধ্যে মানে পেশেন্টটা ঢুকলো, ইসিজি করলো, দেখলো, ইমিডিয়েটলি উই সেন্ড দ্য পেশেন্ট টু ক্যাথ ল্যাব অ্যান্ড দ্য ক্যাথ ল্যাব ইজ গেটিং অ্যাক্টিভেটেড, এবং সঙ্গে সঙ্গে ওটি স্টার্ট হয়ে গেল। আমাদের ওটির কিন্তু কোনো প্রিপারেশন থাকে না যে আমরা আসছি ওটি করছি, এরকম কোনো জিনিস থাকে না। অলওয়েজ ইমার্জেন্সি, অলওয়েজ ইমার্জেন্সি। আমার কোনো দিন সকালবেলা ওটির কোনো শিডিউল থাকে না। হ্যাঁ, এরকম অনেক দিনই যায় যে আমার আগের দিনে ঠিক নেই যে পরের দিনে কি ওটি হবে। আসলো পেশেন্ট, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ওটিতে, এবং ওটি হয়ে সে বেরিয়ে চলে গেল। যত তাড়াতাড়ি তুমি এই জিনিসটা অ্যাক্টিভেট করো তত তাড়াতাড়ি। সেকেন্ড থিং হচ্ছে ট্রেন্ড আইসিইউ নার্স অ্যান্ড ট্রেন্ড টেকনিশিয়ান, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যাথ ল্যাবের জন্য আমাদের যেটা রয়েছে, উই হ্যাভ এ ডেডিকেটেড সিসিইউ, এবং এই সিসিইউ যে লোকজন থাকে তারা কিন্তু হার্ট ডিজিজের পেশেন্টই হ্যান্ডেল করতে অভ্যস্ত। আচ্ছা, তারা অন্য কোনো পেশেন্ট হ্যান্ডেল করে না, কারণ আমাদের হার্ট ডিজিজের পেশেন্টগুলো না ডিস্টিংক্টলি ডিফারেন্ট। আসে, একদিন থাকে, ওটি হয়, চলে যায়, মানে ওটি হয় একদিন থাকে, চলে যায়। হ্যাঁ, হার্ট ডিজিজের পেশেন্টের স্টে অনেক জ্বরের পেশেন্টের স্টের থেকে কম, ভেরি স্ট্রিমলাইন। যদি তুমি জানো তাহলে তুমি ম্যানেজ করতে পারবে, যদি তুমি না জানো তাহলে তুমি ভয় পাবে। হার্ট ডিজিজের ম্যানেজমেন্ট ভেরি স্ট্রিমলাইন, এর বাইরে কিছু নেই। সবাই একই রকম ম্যানেজমেন্ট করে, এবং গোটা ইউনিট একই রকমভাবে চলে। কনসালটেন্ট, সিস্টার, নার্স। কোনো পেশেন্টের যদি সাডেন হার্ট অ্যাটাক হয় তাহলে আমাদের নার্স বা ব্রাদাররাও যেরকমভাবে সিপিআর দিতে জানে, আমরাও সেই একই রকমভাবে সিপিআর দিতে জানি। সো বেসিক্যালি ইট ইজ অ্যান ইউনিট, এরকম নয় যে ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ। কারেক্ট। আমরা একটা ইউনিট হিসাবে কাজ করি। এখানে হসপিটাল ইজ ইম্পর্টেন্ট। বেশ, এবং আপনাকে এইচপি ঘোষ হসপিটালে পাওয়া যাবে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করি, সেটা হলো যে আপনার কাছে এই মুহূর্তে যদি এই যে অনেক কিছু, অনেক জায়গা তো দেখে মনে হয় নিশ্চয়ই কোনো পেশেন্টকে যে এটা যদি আগে জানতো বা এটা যদি করতো আগে, এরকম মনে হয়? কারণ অনেক সময় তো পেশেন্টরা এমন একটা সময় এসে পৌঁছায় সেখানে আপনাদেরও কিছু করার থাকে না। যদি আপনাকে একটা লাউড স্পিকার দেওয়া হয় এখন, এবং বলা হয় যে সবাইকে একটা অ্যাওয়ারনেস মেসেজ দিতে, যে এইটা সবার জানা উচিত, সেটা কি হবে? হোয়াট উইল বি দ্যাট মেসেজ, যাতে হার্ট ডিজিজ কম হয়? এটা একটু ভেবে নিয়েও বলতে পারেন কি হতে পারে, যাতে হার্ট ডিজিজ কম হয় বা যাতে হার্ট ডিজিজকে ম্যানেজ করা যায়। না, দুটো ইম্পর্টেন্ট জিনিস। এক হচ্ছে হার্ট ডিজিজ যাতে কম হয়, যদি একটা কথা আমাকে বলতে হয় তাহলে বলবো স্টপ স্মোকিং। একটা কথা, একটাই কথা, স্টপ স্মোকিং, শেষ। যদি বলো যে হার্ট ডিজিজ কী করে, মানে কমপ্লিকেশন থেকে হার্ট ডিজিজে বাঁচা যায়, তাহলে আমি বলবো কাম আর্লি অ্যান্ড গেট দ্য বেনিফিট অফ টাইমলি ইন্টারভেনশন। দিস ইজ দ্য মেসেজ। কারেক্ট। সো বেসিক্যালি আমাদের যখন কোনো ডিজিজকে আমরা দেখি তখন 3 ভাবে দেখি আমরা। একটা হচ্ছে প্রাইমর্ডিয়াল প্রিভেনশন, মানে যখন সেই ডিজিজটা রিস্ক ফ্যাক্টর হয়নি তখন থেকে সেই ডিজিজটা আমরা ম্যানেজ করতে শুরু করছি, সেই ডিজিজটার কথা মাথায় রেখেছি। তাহলে সেটা যদি বলো তাহলে আমি বলবো বাচ্চাদের ঠুসে খাওয়াবেন না, আর বাচ্চাদের খেলতে যেতে দিন। এটা হচ্ছে হার্ট ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে, মানে হার্ট ডিজিজ প্রিভেনশনের ফার্স্ট স্টেপ। বাচ্চাদের ঠুসে খাওয়াবেন না, বাচ্চাদের খেলতে যেতে দিন, বাচ্চাদের হেলদি তৈরি করুন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দিস ইজ প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। এরপরে হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন হচ্ছে স্মোকিং, ডায়াবেটিস, লিপিড প্রোফাইল। ভালো করে মেনটেন ইউর নাম্বারস অ্যান্ড ইউ উইল বি বেনিফিটেড। আপনার এই মুহূর্তে মনে পড়ছে না, 10 বছর পরে আপনি বুঝতে পারবেন আপনি কতটা বেনিফিটেড হচ্ছেন।
আর যদি বলেন যে হার্ট ডিজিজটা হওয়ার পরে আমি কি করব, তাহলে হচ্ছে টাইমলি আসুন এবং টাইমলি ইন্টারভেনশনে বেনিফিটটা তাহলে আপনি বুঝতে পারবেন। বেশ, তো পরিষ্কার মেসেজ, লাউড অ্যান্ড ক্লিয়ার। তো আজকে আমরা হার্ট ডিজিজ নিয়ে, মানে আমাদের খুব চিন্তা হয় তো হার্ট ডিজিজ নিয়ে, খুবই চিন্তা আমারও হয়, মানে এটা আপনারা একা নয়, আমারও হয়। এবং আজকে যখন আমি জানতে পারলাম, আমরা যখন ফাইনালাইজ করলাম এইটা আপনাদের হয়ে, আমি কিন্তু খুব পার্সোনালি প্রশ্ন করেছি। কিছু প্রশ্ন আমার পার্সোনালি মনে হচ্ছে ইমিডিয়েটলি বোধহয় কিছু ব্যবস্থা নেওয়া উচিত, দেখি সেটা কি করতে পারি। বাট আপনাদের কাছে আমার মনে হয় এই এপিসোডটা থেকে ঠিক যেই ভ্যালুটা আপনারা এক্সপেক্ট করেন সেইটা খুব ক্লিয়ারলি দেওয়া গেছে, যে কি কি করলে কি কি করতে হবে, এবং সেটা খুব সহজভাবে পৌঁছানো বোধহয় আপনাদের কাছে গেছে। কেমন লাগলো এপিসোডটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অন্য কি কি প্রশ্ন আপনাদের আছে সেই প্রশ্নগুলো কখনো করবেন, কারণ পরবর্তীতে আরও ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলবো, হয়তো ওনার সঙ্গেও আরেকটা এপিসোড করবো আমরা, সেখানে আপনাদের প্রশ্নগুলোও আমরা তাদের করতে পারি। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর গিভিং দিস টাইম। আর খুব সুন্দরভাবে আপনি বোঝালেন, খুবই ভালো লাগলো আমার নিজেরই পার্সোনালি। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য বারবার বলি, সেটা আরেকবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। আরেকটা জিনিস আজকে বলে দিতে পারতাম, কিন্তু একটা মোল্লা নাসিরুদ্দিনের গল্প দিয়ে শেষ করি। মোল্লা নাসিরুদ্দিনকে একবার একজন এসে বলেছে, চিনি খায় আমার ছেলে খুব, তো চিনিটা কিভাবে কমাবো? তো মোল্লা নাসিরুদ্দিন বলছে 7 দিন পরে আসুন। 7 দিন পরে আসার পর ছেলেটাকে বলেছে চিনি খাবে না। তো মা জিজ্ঞেস করছে এতদিন নিলেন কেন আপনি? বলে আমি নিজে খুব চিনি খেতাম, ওই জন্য বলতে পারি নিজে চিনি কমান, ওই জন্য কুইট স্মোকিংটা বলতে পারলাম না। সো আজকে আপাতত এখানেই শেষ করছি এপিসোড। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।